প্রিয় ছাত্রছাত্রীরা, বংশগতি অধ্যায় আমরা শুরু করেছিলাম। আজ আমরা তৃতীয় পর্ব শুরু করছি। তো এই তৃতীয় পর্বে আমরা মেন্ডেলের কাজ, কি কাজ করেছিলেন সেই কাজটা আমরা একটু আলোচনা করব। সেই সঙ্গে মেন্ডেল যে 7 জোড়া মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সেটাও আমরা আলোচনা করব। তারপর আলোচনা করব মেন্ডেল তার পরীক্ষাতে কেন সফল হয়েছিলেন এবং কেন তিনি মটর গাছকেই নির্বাচন করেছিলেন। এই বিষয়টি আজকের পর্বে আমরা বিষয়গুলো আলোচনা করছি। প্রথমে আমরা বলি যে মেন্ডেল যে মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, তো সেই মটর গাছের তিনি পরীক্ষাটা কিভাবে এগিয়েছিলেন। মেন্ডেল, আগের দিনই বলেছি যে মেন্ডেল তার যে চার্চে, সেন্ট লুইস চার্চে, সেখানে তিনি শিক্ষকতা করতেন এবং সেখানে তার বাগানে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করতেন। মটর গাছের তিনি 34টা ভ্যারাইটি, মানে 34 ধরনের মটর গাছ, বৈচিত্র্যপূর্ণ 34টা ভ্যারাইটির মটর গাছ তিনি নির্বাচন করেন এবং সেগুলোর মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটতে দেন। স্বপরাগযোগ মানে যেহেতু মটর ফুল উভয়লিঙ্গ ফুল, তাহলে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে যদি পড়ে তাকে বলে স্বপরাগযোগ। তাহলে স্বাভাবিক নিয়মে মটর গাছের কিন্তু স্বপরাগযোগ হয়। তো স্বপরাগযোগ তিনি হতে দেন, এক একটা ভ্যারাইটির মটর গাছকে তিনি কন্টিনিউ স্বপরাগযোগ হতে দেন। এবং স্বপরাগযোগ হলে কি হয়, তো একটা মটর গাছ, তার বীজ হলো, তার বীজ থেকে আবার গাছ, তার বীজ থেকে আবার গাছ, এইভাবে স্বপরাগযোগ ঘটাতে থাকেন। এবং যদি লক্ষ্য করেন যে এইভাবে তিনি 7 জোড়া বৈশিষ্ট্যকে তিনি নির্বাচন করেন এবং সেই বৈশিষ্ট্যগুলোকে তিনি প্রত্যেকটা বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ তিনি নির্বাচন করেন। তো বিশুদ্ধ ব্যাপারটা কি বা খাঁটি, এটা হচ্ছে যে ধরা যাক তিনি একটা মটর গাছ, লম্বা মটর গাছ, এই বৈশিষ্ট্যের তিনি নির্বাচন করলেন যে মটর গাছটা লম্বা, তার অন্যান্য বৈশিষ্ট্যগুলোকে তিনি আর গ্রাহ্য করছেন না, শুধু লম্বা বৈশিষ্ট্যটাকে নির্বাচন করলেন। সেই লম্বা মটর গাছ থেকে পরের বার দানা হলো, স্বপরাগযোগের মাধ্যমেই হবে, কোনো স্বাভাবিক নিয়মে। দেখা গেল ধরো 100টা দানা পাওয়া গেছে, তিনি 100টা দানা লাগিয়ে দিলেন। দেখা গেল তার মধ্যে হয়তো 95টা দানা থেকে লম্বা গাছ হয়েছে, 5টা দানা থেকে বেটে গাছ হয়েছে। সেই বেটে 5টা গাছকে কিন্তু তিনি অপসারিত, নষ্ট করে দিলেন, লম্বা গাছ রইল। এবার তাদের দানা রইল, ধরা যাক 1000টা দানা হলো, তাহলে 1000 দানা আবার পরের বার লাগানো হলো। দেখা গেল যে 998টা লম্বা গাছ, দুটো বেটে গাছ হয়েছে, বেটে গাছগুলোকে অপসারিত করে দিলেন, লম্বা গাছ রইল। এইভাবে পরপর 7-8 প্রজন্ম ধরে যখন তিনি এইভাবে লম্বা গাছের দানা, তার দানা এরকম নিয়ে লাগাচ্ছেন, দেখা গেল যে কিছুদিন পর আর একটাও বেটে গাছ পাওয়া যাচ্ছে না, সমস্ত গাছ লম্বা হয়ে গেছে। 7-8 প্রজন্ম পর তিনি তখন ধরে নিলেন, বা আমরা বলবো যে এই যে গাছগুলো পাওয়া গেল মটর গাছ, লম্বা মটর গাছ, এগুলো হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ। তো এইভাবে বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত তিনি 7টা যে চরিত্র, তার বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ তিনি তৈরি করেছিলেন। তারপর দুটো বিপরীত বৈশিষ্ট্য, মানে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে, বা বিশুদ্ধ গোলাকার বীজ, বিশুদ্ধ কুঞ্চিত বীজ, এইরকম বিপরীত ধর্মী বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নিয়ে তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটে। ইতর পরাগযোগটা কৃত্রিমভাবে কিন্তু ইতর পরাগযোগ ঘটায়। মটর গাছে ইতর পরাগযোগ স্বাভাবিকভাবে ঘটে না, কিন্তু কৃত্রিমভাবে যদি কেউ ইতর পরাগযোগ ঘটায় তাহলে সেটা হতে পারে। সেটা কিভাবে সম্ভব? ধরো মটর গাছের একটা উভয়লিঙ্গ ফুল, তো ধরা যাক এটা হচ্ছে মটর গাছের একটা, এটা হচ্ছে গর্ভাশয়, মানে ডিম্বাশয়, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, এটা হচ্ছে পরাগধানী, এটা পুংদণ্ড। মটর ফুলের 10টা এরকম পরাগধানী থাকে, আমি 10টা আঁকছি না, অনেকগুলোই আঁকলাম। এগুলো হলো পরাগধানী। আর এটা হচ্ছে গর্ভকেশর, এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড। তাহলে এটা উভয়লিঙ্গ ফুল। এখন যদি এই ফুলের সমস্ত পরাগধানীগুলো, এগুলো পরাগধানীগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, চিমটে দিয়ে কেটে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এটা কি ফুলে পরিণত হলো? স্ত্রী ফুলে, কারণ কেবল গর্ভকেশর রয়েছে আর পুংকেশর নেই, মানে পরাগধানীগুলো অপসারণ হয়েছে। তো এইভাবে মেন্ডেল কি করেন না, কিছু ফুলকে তিনি স্ত্রী ফুলে রূপান্তরিত করেন। কিভাবে না, পরাগধানী অপসারণ করে, কুঁড়ি অবস্থায় অবশ্যই কাজটা করতে হয়, ফুটে যাওয়ার পর হয় না। কুঁড়ি অবস্থায় নিডিল দিয়ে আস্তে করে ফুলের পাপড়িগুলোকে ফাঁক করে সেখান থেকে চিমটে দিয়ে পরাগধানী অপসারণ করে স্ত্রী ফুলকে পরিণত করে। এইবার কি করলেন,
অপর, ধরো এটা লম্বা, ধরা যাক এটা লম্বা মটর গাছে, অনুরূপে বেটে মটর গাছেও একইভাবে ফুল ফুটেছে, বেটে মটর গাছ আরো এরকম উভয়লিঙ্গ ফুল, উভয়লিঙ্গ ফুল। এবার তিনি কি, এটা বেটে 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 গাছের, তিনি কি করলেন, এই গাছের ফুলের এটা কিন্তু আর অপসারণ করলেন না। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এই যে পরাগধানী অপসারণ করে স্ত্রী ফুলে পরিণত করা হয় উভয়লিঙ্গ ফুলকে, এই পদ্ধতিকে বলা হয় ইমাস্কিউলেশন। ম্যাসকিউলিন, জানো ম্যাসকুলিন জেন্ডার মানে কি, পুংলিঙ্গ। তো সেই রকম পরাগধানী হচ্ছে পুংকেশরের অংশ, তাই পরাগধানী অপসারণকে বলা হয় ই মানে অপসারণ, বাদ। তো ইমাস্কুলেশন বা ইমাস্কিউলেশন। তো ইমাস্কুলেশন পদ্ধতিতে এটা স্ত্রী ফুলে রূপান্তরিত করেছে, তাহলে এটা স্ত্রী ফুল হয়ে গেল এখন, স্ত্রী ফুল। আর এটা কিন্তু উভয় লিঙ্গ, এটা উভয় লিঙ্গই রইল, ধরো এটা বেটে। এবার তিনি ব্রাশের সাহায্যে, তুলি ব্রাশ, তার সাহায্যে পরাগ রেণুগুলোকে লাগিয়ে দিলেন। একটা ব্রাশের মাথাতে পরাগধানীর ওপরে ঘষলে লেগে যাবে পরাগ রেণু। এবার সেই ব্রাশটা নিয়ে এর গর্ভমুণ্ডে লাগিয়ে দিলেন, ব্রাশের সাহায্যে পরাগ রেণু লাগিয়ে দিলেন, তাহলে হয়ে গেল ইতর পরাগযোগ। একটা ফুলের পরাগ রেণু অপর ফুলে গর্ভমুণ্ডে গিয়ে স্থাপন করলে একে বলা হবে ইতর পরাগযোগ। এটা উল্টোটাও হতে পারে, ধরো লম্বা গাছ তিনি করেছিলেন, মানে উভয়ই পরীক্ষা করেছিলেন। তিনি কি করলেন, যেটা লম্বা গাছ আরেকবার পরীক্ষা করলেন, সেটা হচ্ছে লম্বা গাছ যেটা তার পরাগধানী গুলো রইল, এটা উভয় লিঙ্গ ফুল হিসাবেই রইল। আর যেটা বেটে সেটাকে তার পরাগধানী গুলো অপসারণ করে স্ত্রী ফুলে রূপান্তরিত করে দিলেন। এবার এটা এটা তাহলে স্ত্রী ফুল হয়ে গেল বেটেটা। এবং এখান থেকে পরাগ রেণু এনে তিনি বেটে গাছের ফুলের গর্ভমুণ্ডে প্রতিস্থাপন করলেন। তাহলে পাল্টাপাল্টি হলো, এরকে বলা হয় রেসিপ্রোকাল ক্রসিং। রেসিপ্রোকাল ক্রসিং করলেন, উভয়ই করেছিলেন, মানে উভয় ধরনের ক্রসিংই তিনি করেছিলেন। এইবার বলো তো তাহলে কোন গাছের ফলটা নেওয়া হবে যেটাতে ক্রসিং করা হয়েছে? যদি এই গাছে ক্রসিং করা হয়, মানে যে ফুলটাকে ইমাস্কুলেশন করা হয়েছিল তার যে ফল হবে সেই ফলটাকে পরীক্ষার জন্য নেওয়া হবে। তো এইভাবে তিনি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটো বিপরীত বৈশিষ্ট্যের মটর গাছ নিয়ে তাদের মধ্যে ক্রসিং করেছিলেন, নিয়ে পরীক্ষাটা করেছিলেন। আমরা এক সংকর দ্বিসংকর জননের পরীক্ষা পরের পর্বে করব। আচ্ছা, তাহলে তিনি এখন প্রশ্ন যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি? আমরা কাণ্ডের দৈর্ঘ্য, তিনি দেখলেন যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এর মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকট, একটা প্রচ্ছন্ন। প্রকট প্রচ্ছন্ন আমরা গতদিন আলোচনা করেছি। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, এটা প্রকট, আর বেটে হলো প্রচ্ছন্ন। বীজের রং, আগের দিনই বলেছিলাম হলুদ রঙের বীজ, এটা প্রকট বৈশিষ্ট্য, আর সবুজ বীজ এটা হলো প্রচ্ছন্ন। বীজের আকার, এটা গোল, প্রকট, আর কুঞ্চিত হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফলের আকার, এটা হচ্ছে পুষ্ট বা স্ফীত ফল, বেশ পুষ্ট স্ফীত ফল হয়। আর খাঁজযুক্ত, গায়ে খাঁজ, এই খাঁজযুক্ত ফল, এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফলের রং সবুজ, ফল মানে শুঁটি, যেটা মটরশুঁটি যেটা তোমরা খাও, মটরশুঁটি কেনা হয়, সেই শুঁটির রং সবুজ। আর হলুদ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হলুদ শুঁটি। ফুলের রং বেগুনি যদি হয় সেটা প্রকট বৈশিষ্ট্য, বেগুনি, এবং সাদা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফুলের অবস্থান পাতার কক্ষে মানে কাক্ষিক যদি হয় এটা প্রকট বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন হলো শীর্ষে মানে শাখার শীর্ষে ফুল হয়, শীর্ষে। তাহলে এইগুলো হলো 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য মেন্ডেল যেগুলো শনাক্ত করেছিলেন। মুখস্থ করতে হবে, এগুলো ভালো করে মনে রাখবে। এবার আমরা আলোচনা করব যে মেন্ডেল কেন সফল হয়েছিলেন তার পরীক্ষাটি। তার কারণ তিনি 1 জোড়া বা 2 জোড়া, এক সংকর জননে 1 জোড়া, ত্রিসংকর জননে 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। 7 জোড়া একসঙ্গে নিয়ে কিন্তু পরীক্ষা করেননি, তাহলে জটিল হয়ে যেত। তিনি মাত্র 1 জোড়া নিয়ে একবার আর 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে একবার পরীক্ষা করেছিলেন। তিনি তিনটে জন্ম বা 3টে জেনারেশন, অর্থাৎ প্রথম পরীক্ষা হলো তার দানা নিয়ে পরীক্ষা, তার দানা নিয়ে পরীক্ষা, এইভাবে 3 জনও পরীক্ষা করেছেন। তার ফলে পরীক্ষা করতে সহজ হয়েছে, সুবিধে হয়েছে। তৃতীয় হচ্ছে তিনি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ মটর গাছ নিয়ে পরীক্ষা শুরু করেছেন। বিশুদ্ধ কিভাবে পেয়েছেন বলেছি, এটা কিন্তু পরীক্ষাতে তার সাফল্যের কারণ। বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাটা শুরু করেন। আর অপত্য, তিনি অনেক অপত্য তৈরি করেছিলেন, মানে সন্তান সন্ততি, এবং তার ফলে তার পরীক্ষার যে ফলাফল বিশ্লেষণ যা করেছিলেন তা অনেকটাই ত্রুটিহীন হয়েছিল। অল্প হলে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, প্রচুর অপত্য তৈরি করেছিলেন। আর
আরেকটা হচ্ছে তিনি না জেনেই তার জানতেন না, কিন্তু তিনি তার অজান্তে তিনি 7 জোড়া যে বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেন, সেইগুলো সৌভাগ্যক্রমে 7টি ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থান করেছিল। মটর গাছের ক্রোমোজোম সংখ্যা 2n=14, অর্থাৎ 7 জোড়া ক্রোমোজোম রয়েছে। আর যে 7টি বৈশিষ্ট্য তিনি নির্বাচন করেন সেগুলো কোনোটাই, কোনো দুটো বৈশিষ্ট্য একটা ক্রোমোজোমে ছিল না। এটা লাকিলি তিনি জানতেন না, কিন্তু এটা ঘটনাক্রমে হয়েছে। 7টা আলাদা আলাদা 7 জোড়া ক্রোমোজোমে আর এই 7 জোড়া বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে রয়েছে। তার ফলে তিনি যে সূত্রগুলো নির্ধারণ করেছিলেন সেটা কিন্তু তিনি পৌঁছতে পেরেছিলেন। তাহলে এইগুলো মুখস্থ করবে। এই সঙ্গে মটর গাছ তিনি কেন নির্বাচন করেন সেটাও আমরা একটু আলোচনা করে নিই। যে মটর গাছ হচ্ছে উভয় লিঙ্গ ফুল, তার ফলে স্বনিষেক ঘটে স্বাভাবিকভাবেই, এবং এটাকে কৃত্রিমভাবে ইতর নিষেক ঘটানোও সম্ভব। ফলে স্বাভাবিকভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করার সুবিধে হয়েছে। মটর গাছ খুব অল্প দিনের মধ্যেই ফল দেয় এবং বছরে একাধিকবার ফলানো যায় চারা তৈরি করে। সুতরাং পরীক্ষা নিরীক্ষা করার অনেক সুবিধে। যদি এমন গাছ নিতেন যার ফল আসতে অনেক দেরি হয়, ধরো তিনি পরীক্ষা শুরু করলেন আম গাছ নিয়ে, তাহলে আম গাছে যদি ক্রসিং করতেন, আম গাছে ফল আসতে অনেক দিন সময় লাগে, 5 বছর 6 বছর সময় লাগে গাছ বড় হয়ে, তাহলে পরীক্ষা করতে বহুদিন সময় লেগে যেত। মটর গাছ অল্প আয়ু, তাড়াতাড়ি ফল দিয়ে মরে যায়, তাহলে পরীক্ষা অল্প সময়ের মধ্যে অনেক অনেক পরীক্ষা করা গেছে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাইরে থেকে, যেহেতু এটা উভয়লিঙ্গ ফুল এবং স্বপরাগ যোগ হয়, সুতরাং স্বপরাগ যোগ হওয়ার ফলে খাঁটি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পাওয়ার সুবিধে হয়েছে। যদি ইতরপরাগী ফুল হতো তাহলে বাইরে থেকে অন্য বৈশিষ্ট্য চলে আসতো, তাহলে খাঁটি বৈশিষ্ট্য পাওয়া যেত না, তাহলে কিন্তু তিনি সফল হতে পারতেন না। আর আরেকটা ঘটনা, অনেক উদ্ভিদ আছে যে ক্রসিং করার পর যে তার অপত্য হয়, যাকে শঙ্কর বলি, শঙ্কর কিন্তু তার থেকে আবার চারা তৈরি করলে সে বীজ থেকে গাছ হয় না, মানে বন্ধা হয়, বেশিরভাগ শঙ্করই বন্ধা। কিন্তু মটর গাছের ক্ষেত্রে তিনি পরীক্ষা করে যে শঙ্কর তৈরি করেছিলেন সেটা কিন্তু ছিল উর্বর বা ফার্টাইল, অর্থাৎ তার থেকে আবার চারা তৈরি করা যায়। আর মটর ফুলের আকার অনেক বড়, বেশ বড় আকার, ফলে ইতর পরাগযোগ ঘটানোর ক্ষেত্রে বেশ সুবিধে হয়েছে। ফুলটাকে দেখা যায়, তার পরাগধানী দেখা যায়। যদি ধান গাছ নিয়ে পরীক্ষা করতে, ধানের ফুল খুব ছোট, ধানের পরাগধানী আরও ছোট, চোখে দেখা যায় না, তো সেক্ষেত্রে ইতর পরাগযোগ ঘটানোর সমস্যা হতো। বড় ফুল হলে সুবিধে হয়েছে। তাহলে এইগুলো হলো তার সাফল্য লাভের কারণ, এবং মটর গাছ তিনি কেন নির্বাচন করেছিলেন এগুলো। তো আশা করি তোমরা এই পর্বে বুঝতে পেরেছ, এবং এই পর্বে আমি প্রশ্ন দিচ্ছি না, এর পরের পর্বে আমি এক শঙ্কর জনন পরীক্ষা আলোচনা করব এবং তখন প্রশ্ন দেব। এই পর্যন্তই আলোচনা করলাম।